পশ্চিম এশিয়া আবার অগ্নিগর্ভ, যুদ্ধ, গোয়েন্দা রিপোর্ট, রাজনৈতিক হুমকি, সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি খবরই যেন বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। আর এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বকেই ভেঙে পড়েছে। একটি আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে ইরানের সুপ্রিম লিডার মোস্তাফা খামেনেই গুরুতর অসুস্থ, এমনকি অচেতন অবস্থায় চিকিৎসাধীন। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, সমঝোতা না হলে ইরানকে স্টোন এজে ফিরিয়ে দেওয়া হবে। এই দুই ঘটনাকে আলাদা করে দেখলে ভুল হবে। এগুলো একসঙ্গে মিলে তৈরি হয়েছে এক ভয়াবহ রাজনৈতিক সমীকরণ। ইরানের রাজনীতিতে খামেনেই নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ নেতা ছিলেন আলী খামেনেই। তার নেতৃত্বে ইরান একটি কঠোর ইসলামিক রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। রিপোর্ট অনুযায়ী যুদ্ধের শুরুতেই তিনি নিহত হয়েছেন বলে দাবি উঠেছে, যদিও এই দাবি এখনো আন্তর্জাতিকভাবে পুরোপুরি নিশ্চিত নয়। তবুও এই খবর সামনে আসার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত। তারপরেই সামনে আসে নতুন নাম মোস্তাফা খামেনেই। তাকে নতুন সুপ্রিম লিডার হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু এখন দাবি উঠেছে তিনিও নাকি গুরুতর অসুস্থ। রিপোর্ট বলছে ইরানের ধর্মীয় শহর কুমে চিকিৎসাধীন রয়েছেন মোস্তাফা খামেনেই। আর এই শহর শুধু একটি জায়গা নয়, এটি ইরানের ধর্মীয় এবং রাজনৈতিক শক্তির কেন্দ্র। এখানে রয়েছে বহু গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিয়া ইসলামিক নেতৃত্বের মূল ঘাঁটি। একই সঙ্গে দাবি করা হয়েছে তিনি অচেতন অবস্থায় আছেন, কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারছেন না, সরাসরি জনসমক্ষে আসছেন না। এতে একটা বড় প্রশ্ন উঠে আসছে, ইরান কি নেতৃত্বহীন হয়ে পড়ছে? যে কোনো দেশে সর্বোচ্চ নেতৃত্ব হঠাৎ অক্ষম হয়ে পড়লে তৈরি হয় পাওয়ার ভ্যাকুয়াম বা ক্ষমতার শূন্যতা। এক্ষেত্রে ইরানের ক্ষেত্রে এটা আরও বিপজ্জনক, কারণ দেশটি ইতিমধ্যেই যুদ্ধে জড়িত, রাজনৈতিক ব্যবস্থা অত্যন্ত কেন্দ্রীভূত, সামরিক এবং ধর্মীয় শক্তির মধ্যে ভারসাম্য সূক্ষ্ম। যদি সত্যি সুপ্রিম লিডার অচেতন থাকেন, তাহলে কে সিদ্ধান্ত নেবে? যুদ্ধ পরিচালনা করবে কে? আন্তর্জাতিক আলোচনায় প্রতিনিধিত্ব করবে কে? এই প্রশ্নগুলো এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। এই তথ্য এসেছে একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে, যা নাকি আমেরিকা এবং ইসরায়েলি গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করে। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্থা: ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, আমেরিকা ও ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক। কিন্তু সমস্যা হলো, এই রিপোর্ট সরকারিভাবে নিশ্চিত নয়। ইরান সরকার সরাসরি কিছু বলছে না। যুদ্ধ পরিস্থিতিতে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মানসিক চাপ তৈরির কৌশলও হতে পারে। অর্থাৎ এটা যেমন সত্যি হতে পারে, তেমনি কৌশলগত তথ্যও হতে পারে। এই পরিস্থিতির মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তিনি বলেছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে চুক্তি না হলে ইরানের ব্রিজ পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করা হবে, দেশকে স্টোন এজে ফিরিয়ে দেওয়া হবে। আর এই বক্তব্য কেবল রাজনৈতিক ভাষণ নয়, এটা সরাসরি সামরিক হুমকি। আমেরিকা দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। মূল লক্ষ্যগুলি হলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণ করা, মধ্যপ্রাচ্যের প্রভাব কমানো, মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। আর এই প্রেক্ষাপটে ট্রাম্পের হুমকি একটি বড় কৌশলের অংশ। ইসরায়েলও এই সংঘাতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রিপোর্ট অনুযায়ী ইরানের গুরুত্বপূর্ণ স্থানে হামলা, সামরিক নেতৃত্বকে টার্গেট করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ইসরায়েলের মূল উদ্বেগ। ইরানের শক্তি বৃদ্ধি তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এই সংঘর্ষ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে, তেলের বাজারে, আন্তর্জাতিক বাণিজ্যে। বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ নিয়ে উত্তেজনা এখন বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। ইরান সরাসরি আমেরিকার প্রস্তাব মানেনি। তারা বলেছে যুদ্ধের স্থায়ী সমাধান চাই, শুধুমাত্র সামরিক যুদ্ধবিরতি নয়। এছাড়া তারা একটি বিকল্প পরিকল্পনাও দিয়েছে, যেখানে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ইরানের রাজনৈতিক কাঠামো অন্য দেশের থেকে আলাদা। এখানে ধর্মীয় নেতাই রাজনৈতিক নেতা, সুপ্রিম লিডারই সর্বোচ্চ ক্ষমতায়। তাই সুপ্রিম লিডারের অসুস্থতা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে।
সবথেকে চাঞ্চল্যকর দাবি, মোস্তফা আলী খামেনির দেহ নাকি কবর দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া বড় সমাধি নির্মাণের পরিকল্পনা, একাধিক পরিবারের সদস্যদের একসঙ্গে কবর দেওয়ার সম্ভাবনাও রয়েছে। এই খবর যদি সত্যি হয় তাহলে এটা শুধু একটি মৃত্যু নয়, একটি যুগের অবসান। সবকিছু মিলিয়ে সত্যিটা অনেক সময় অস্পষ্ট হয়ে যায়। এই সংঘর্ষের সবথেকে বড় ক্ষতি হয় সাধারণ মানুষের। ইরানে বিদ্যুৎ, জল, খাদ্যের সংকট, নিরাপত্তাহীনতা, আর অন্যদিকে বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি, অর্থনৈতিক চাপ। বর্তমান পরিস্থিতিকে তিনটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এক, পূর্ণমাত্রায় যুদ্ধ, যদি চুক্তি না হয় বড় আকারের হামলা হতে পারে। দুই, কূটনৈতিক সমাধান, শেষ মুহূর্তে আলোচনা সফল হতে পারে। তিন, আভ্যন্তরীণ অস্থিরতা, ইরানের ভিতরেই ক্ষমতার লড়াই শুরু হতে পারে। এই মুহূর্তে বিশ্ব একটি সংকটময় সময়ের মধ্যে দাঁড়িয়ে। একদিকে অসুস্থ ইরানের সুপ্রিম লিডার, ক্ষমতার অনিশ্চয়তার, অন্যদিকে আমেরিকার হুমকি, সামরিক উত্তেজনা। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। সবথেকে বড় প্রশ্ন এখনো রয়ে গিয়েছে, ইরান কি নেতৃত্ব সংকটে পড়েছে? ট্রাম্প কি সত্যিই হামলা চালাবে, নাকি শেষ মুহূর্তে শান্তির পথ বের হবে? এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করবে আগামী দিনের মধ্যপ্রাচ্য এবং সম্ভবত বিশ্বের রাজনীতির দিক নির্দেশ। ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি চালুর এক মাসের মধ্যে দেশের উদ্দেশ্যে বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পর দেশবাসীকে সম্বোধন করে ঘোষণা করেছেন যে ইরানের সামরিক ক্ষমতা ধ্বংস হয়ে গিয়েছে এবং শীঘ্রই যুদ্ধের লক্ষ্যে পূর্ণ হবে। তার ভাষায় ইরানকে স্টোন এজে অর্থাৎ প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ট্রাম্পের এই বক্তব্য কেবল সামরিক বিজয় ঘোষণা নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি, অর্থনীতির চাপ এবং মধ্যপ্রাচ্যে রাজনীতির একটি সংকেত। ট্রাম্প দাবি করেছে যে ইরানের নৌবাহিনী বিলীন হয়েছে, বিমান বাহিনী ধ্বংসপ্রাপ্ত, তাদের লিডারদের অধিকাংশই মারা গেছে এবং মিসাইল এবং ড্রোন হামলার সক্ষমতা মারাত্মকভাবে সীমিত। এই ধরনের বক্তব্যের মাধ্যমে তিনি বিজয়মূলক চিত্র উপস্থাপন করেছেন, যা ভোটার এবং আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করে। তার ভাষায় মুখ্য কৌশলগত লক্ষ্যসমূহ শেষের দিকের কাছাকাছি এবং আগামী 2 থেকে 3 সপ্তাহে শেষ করা হবে। এছাড়াও তিনি হুমকি দিয়েছেন যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিকে লক্ষ্য করা হতে পারে যদি কোনো চুক্তি না হয়। সেক্ষেত্রে কি হবে সেই বিষয়ের কথাও বলেছেন তিনি। কি বলছেন ট্রাম্প, শুনবো। Highs in just 1 year. It all positioned us to get rid of a cancer that has long simmered. It's known as the nuclear Iran, and they didn't know what was coming. They've never imagined it. Remember, because of our drill baby drill program, America has plenty of gas. We have so much gas. Under my leadership, we are #1 producer of oil and gas on the planet, without even discussing the millions of barrels that we're getting from Venezuela. Because of the Trump administration's policies, we produce more oil and gas than Saudi Arabia and Russia combined. Think of that, Saudi Arabia and Russia combined. And that number will soon be substantially higher than that. There's no country like us anywhere in the world, and we're in great shape for the future. The United States imports almost no oil through the Hormuz Strait and won't. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।